হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য হিস্ট্রির আজকে আবার একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যেগুলো আমাদের আপকামিং ডাব্লিউবিপি কেপি এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হিনজান এবং মহাযান নামে দুটি সম্প্রদায় বিভক্ত হয়? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ, কনিষ্ক। দেখো, বৌদ্ধ ধর্মে চারটে বৌদ্ধ সঙ্গীত হয়েছিল: ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল আর ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল। তো ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল যেটা হয়েছিল, সেটা অজাত শত্রুর সময় হয়েছিল, যেটা হচ্ছে রাজগৃহতে হয়েছিল, তাই তো আমরা জানি। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কালাশোকের সময় হয়েছিল, যেটা আমাদের বৈশালীতে হয়েছিল। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল অশোকের সময় হয়েছিল, যেটা পাটলিপুত্রতে হয়েছিল। আর ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল যেটা কনিষ্কের সময় হয়েছিল, যেটা কনিষ্কের যে পুরুষপূর্বা পেশোয়ার বা জলন্ধরে হয়েছিল। এর মধ্যে যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত বা ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, সেখানে বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়েছিল, হিনজান এবং মহাযান। এই যে ভাগ, এই দুটো সম্পূর্ণভাবে বিভক্ত ছিল গৌতম বুদ্ধের নিরাকার এবং সাকার মূর্তির পুজো করার ভিত্তিতে। একটা দল বিশ্বাস করতো যে গৌতম বুদ্ধ নিরাকার, তো তার নিরাকার ভাবে পুজো পুজো করা হবে। আরেক দল ডিসাইড করলো যে না, গৌতম বুদ্ধকে মূর্তি হিসাবে পুজো করা হবে। তো এখান থেকে কনিষ্ক ছিল এই মহাযানপন্থী, সেই কারণে পরবর্তীকালে কনিষ্ক যে এই বৌদ্ধ ধর্মের মহাযানপন্থী সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নয়? দেখো, চারটে অপশন রয়েছে: বেদের প্রতি আনুগত্য, ঈশ্বরে বিশ্বাস, অহিংসা নীতি, প্রার্থনা ও আচার বিধির প্রাধান্য। তো এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন সি, অহিংসা নীতি। দেখো, ছোটবেলা থেকে আমাদের একটা ভুল জিনিস পড়ানো হয়েছে। কথাটা ভুল নয়, কথাটা অর্ধেক পড়ানো হয়েছে। কি বলা হয়েছে? অহিংসা পরম ধর্ম। এই কথাটা কিন্তু ঠিক নয়, এই কথাটা অর্ধ ঠিক। কথাটা কি? অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তথৈব চ। কথাটার অর্থ হচ্ছে অহিংসা পরম ধর্ম, কিন্তু ধর্মের কারণে হিংসা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। অর্থাৎ অহিংস নীতি কিন্তু হিন্দু ধর্মে কখনোই বলা হয়নি। যদি কোনো সময় তোমার ওপরে আক্রমণ হয়, সেই সময় তুমি যদি ধর্ম রক্ষার জন্য হিংসা করো, সেটা কিন্তু ধর্ম রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা সেটা কিন্তু বৈশিষ্ট্য। এই অহিংস নীতি, এটা কিন্তু বৌদ্ধ ধর্মের বিস্তৃত। এটা যে বৌদ্ধ ধর্মে অহিংসা নীতিটাকে জনপ্রিয় বলা হয়েছে। এছাড়া বেদের প্রতি আনুগত্য, ঈশ্বরে বিশ্বাস, প্রার্থনা এবং আচার বিধির প্রাধান্য কিন্তু সমস্ত হিন্দু ধর্মের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এই অহিংসা নীতিটাকে করার পেছনে কারণ ছিল ইসলামিক ইনভেশনের সময়, যাতে হিন্দু ধর্মের যারা ব্যক্তিরা রয়েছে, তারা যাতে কোনো রকমের রেজিস্ট বা প্রতিরোধ না গড়ে তোলে, সেই কারণে নিত্যে পড়ানো হয়েছে, যার মাধ্যমে লোকেরা বিশ্বাস করে যে না, আমরা অহিংস ধর্মে বিশ্বাসী। কিন্তু হিন্দু ধর্ম কখনো অহিংসা ধর্ম প্রচার করে না। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, ওয়েট ফর জব থেকে তোমরা পাচ্ছ গুরুত্বপূর্ণ দুটো স্টাডি মেটেরিয়াল, বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে এবং ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন। যারা আমাদের এই বই দুটো অলরেডি পারচেজ করে নিয়েছো, তারা জানো যে আপকামিং যে এক্সামটা হয়ে গেল ডাব্লিউবিপি 2025, সেখানে এই বইটা থেকে কিন্তু 100% কমন এসেছে। আর যারা এটা ফলো, মানে যারা এখনো এটা কেননি, তারা অবশ্যই বইটা কিনে নাও এবং দেখে নিতে পারো যে কমন রয়েছে কিনা। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। মাত্র 250 টাকায় বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি এই বইগুলো পেয়ে যাবে। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার শর্টকাট পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় তার ব্যাখ্যা। দুটো বই কিন্তু আপকামিং ডাব্লিউবিপি, রেল, পিএসসি, এসএসসি, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, ব্যাংকিং সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি না করে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই এই স্টাডি মেটেরিয়াল গুলো পারচেজ করতে ভুলো না। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন বলেছে, হর্ষবর্ধনের রাজত্বকালে মহামোহ ক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হতো? দেখো, হর্ষবর্ধন যিনি থানেশ্বরের পুষ্যভূতি বংশের শাসক ছিলেন, আমরা প্রত্যেকে জানি তার ক্যাপিটাল ছিল থানেশ্বর। হর্ষবর্ধনের যে ডাইনেস্টি, পুষ্যভূতি ডাইনেস্টি, এরা প্রত্যেকে কিন্তু সূর্যের উপাসক ছিল। এটা তোমরা হয়তো জানো কি জানো না। তো এরা সূর্যের উপাসক ছিল এবং পার্সোনালি হর্ষবর্ধন নিজে একজন শৈব ছিলেন। কিন্তু হর্ষবর্ধনের একটা বিশেষত্ব ছিল কি, তিনি সবচেয়ে বড় পরধর্ম সহিষ্ণু ছিলেন। এই কারণে তিনি বৌদ্ধ ধর্মের
পৃষ্ঠপোষকতা প্রচুর করতেন। তো সেই কারণে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতার কারণে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি যে দান থেকে শুরু করে সমস্ত কিছু করতেন। এরপরে এছাড়াও তিনি প্রয়াগ, যেটা আমাদের আজকের দিনে এলাহাবাদ, সেই প্রয়াগে মহামোহ ক্ষেত্র আয়োজন করতেন, যেটা ৭৫ দিন ব্যাপী হতো। ৭৫ দিন ব্যাপী করতেন, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে দান ধ্যান করা হতো। ঠিক আছে? তো এটা মনে রাখবে, এই মহামোহ ক্ষেত্র প্রয়াগে করা হতো প্রতি ৬ বছর অন্তর হর্ষবর্ধনের রাজত্বকালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন সম্রাট তার মুদ্রার উপরে গৌতম বুদ্ধের বা বুদ্ধদেবের প্রতিকৃতি খোদাই করেন? এটা আমরা একটু আগে আলোচনা করলাম যে কুষাণ সম্রাট কনিষ্ক, যার সময় আমরা ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, চতুর্থ বৌদ্ধ যে সংগতি বা ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল সেটা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কি হয়, কনিষ্ক মহাযানপন্থী যারা বৌদ্ধ ধর্ম ছিল তাদেরকে মানে তিনি সাপোর্ট করেছিলেন, এবং তিনি প্রথমবার কয়েন বা মুদ্রার উপরে গৌতম বুদ্ধের প্রতিকৃতি খোদাই করেন। এবং এক্ষেত্রে মনে রাখবে একটা প্রশ্ন আছে যে প্রথম কোন দেবতা মানব রূপে পূজা করা হয়, সেটাও কিন্তু গৌতম বুদ্ধ। তো গৌতম বুদ্ধ প্রথম দেবতা যাকে মানব রূপে, যে মানুষ রূপে পুজো করা হয়, এটা কিন্তু গৌতম বুদ্ধই ছিল, এবং সেটা কনিষ্কের সময় কিন্তু হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু অনেকে আমরা ভুল করে থাকি। বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে অনেক প্রাধান্য পেয়েছিল কোন রাজত্বকালে বা কার রাজত্বকালে? প্রত্যেকেই জানি সম্রাট অশোক বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেছিলেন। এক্ষেত্রে দেখো, প্রথম যদি রাষ্ট্রধর্ম বলা হয়, সেটা কিন্তু অশোকের অনেক আগে মহারাজা বিম্বিসার, হরিয়ঙ্কা ডাইনেস্টির যে শাসক মহারাজা বিম্বিসার, তিনি কিন্তু প্রথম বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেছিলেন। কিন্তু অনেক বেশি সেটা কিন্তু প্রাধান্য পায়নি। পরবর্তীকালে তার পুত্র অজাতশত্রু, তিনি গৌতম বুদ্ধকে হত্যার প্রচেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে অজাতশত্রুর সঙ্গে যখন গৌতম বুদ্ধের দেখা হয়, যেটা ভারহুতা স্থাপত্যে লেখা রয়েছে, তো পরবর্তীকালে অজাতশত্রুর সময় কিন্তু ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়। কিন্তু বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল অশোকের সময়। কারণ অশোক বৌদ্ধ ধর্মকে যে মানে রাজধর্ম হিসেবে ঘোষণা করে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পেরেছিলেন। সেই কারণে অ্যান্সার অ্যাকর্ডিং টু অপশন অশোক হবে। বোঝা গেল? কারণ বিম্বিসার কেন হলো না? কারণ বিম্বিসারের সময় রাষ্ট্রধর্ম হয়েছিল, কিন্তু তার সাথে সাথে জৈন ধর্মও কিন্তু পপুলার হয়েছিল। কিন্তু অশোকের সময় এই রাষ্ট্রধর্মটা অনেক বেশি প্রাধান্য পেয়েছিল। ওকে? সেই কারণে বিম্বিসার অ্যাভয়েড করে আমরা অশোক উত্তর করব। দুটোই কিন্তু উত্তর হয়, কিন্তু অশোক মোস্ট অ্যাকিউরেট অ্যান্সার। কত সালে মহেঞ্জোদারো আবিষ্কার হয়? দেখো, প্রত্যেকেই জানি সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কার হয়েছিল 1921, যেটা ছিল আমাদের হরপ্পা। হরপ্পা ছিল ফার্স্ট সাইট, যেটা দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন। সেকেন্ড সাইট ছিল মহেঞ্জোদারো 1922 সালে, যেটা হচ্ছে রাখাল দাস ব্যানার্জি, বাঙালি যে রাখাল দাস ব্যানার্জি, তিনি আবিষ্কার করেছিলেন। তো সেই মহেঞ্জোদারো 1922 সালে আবিষ্কার হয়, যার অর্থ হচ্ছে মাউন্ট অফ ডেড, অর্থাৎ মৃতের স্তূপ। তো এই সম্পর্কে অনেক আমাদের থিওরি রয়েছে। বলা হয় যে মানে আমাদের মহেঞ্জোদারোতে প্রচুর মানুষের মূর্তি পাওয়া গেছে, মৃত মানুষের মূর্তি, যারা কোনো রকমের, তাদের মধ্যে যাদের খুলিতে কোনো রকমের আঘাতের চিহ্ন নেই, অথচ তারা মৃত্যু হয়েছে। অর্থাৎ একসঙ্গে বহু মানুষ মারা গিয়েছে কোনো এক অজ্ঞাত কারণে। তো এই ধরনের কারণের পেছনে অনেকে নিউক্লিয়ার যে এক্সপ্লোশন, যে নিউক্লিয়ার মানে যে আমাদের যে অ্যাটমিক বোম বলা হয়, তার কথা কিন্তু বলেছেন। তো এটা অনেক ধরনের থিওরি রয়েছে। তো সেই সম্পর্কে অনেক থিওরি বর্তমানে চলছে। আমি খুব বেশি বিস্তারিত আলোচনা করব না। বাট হয়তো আমাদের যে রামায়ণ মহাভারতের যে বিভিন্ন ধরনের অস্ত্রের কথা বলা হয়েছে, সেগুলো হয়তো সত্যি ছিল, কারণ মহেঞ্জোদারোর এই মাউন্ট অফ ডেড, মৃতের স্তূপ, অনেক ধরনের অর্থ পরিবহন করে। পরবর্তী প্রশ্ন, বুদ্ধচরিত কার লেখা? এটা আমরা প্রত্যেকেই জানি, বুদ্ধচরিত হচ্ছে গৌতম বুদ্ধ, যে গৌতম বুদ্ধের বায়োগ্রাফি, যে গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে লেখা হয়েছে, যেটা হচ্ছে বুদ্ধচরিত, যেটা হচ্ছে আমাদের অশ্ব ঘোষের লেখা। গৌতম বুদ্ধের জীবনীর ওপরে তার বিখ্যাত বই সংস্কৃত ভাষায় লেখা। এই অশ্ব ঘোষ, যে আমাদের কনিষ্ক ছিলেন, সেই কনিষ্কের সভাকবি ছিলেন। তো কনিষ্কের যে সভাকবি অশ্ব ঘোষ, তো তিনি এই বুদ্ধচরিত রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, উপনিষদের মূল বিষয়বস্তু কি? দেখো, বেদের শেষ অংশ হচ্ছে উপনিষদ। আমাদের যে বেদ রয়েছে, 4টে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, তার যে শেষ অংশ, তো বেদ 4 প্রকার হয়, 4 প্রকারের বেদ হয়। প্রত্যেক প্রকারের কিন্তু 4টে ভাগ। একটা হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এর মধ্যে বেদের যে শেষ অংশ, সেটা হচ্ছে উপনিষদ। তো সেই উপনিষদের মধ্যে আলোচনা করা হয় আমাদের ফিলোসফি বা দর্শন সংক্রান্ত।
সেই বিভিন্ন ধরনের 108টা আমাদের উপনিষদ রয়েছে, যার মধ্যে 12টা উপনিষদ আমাদের গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের ফিলোসফি বা দর্শন সংক্রান্ত আলোচনা করা হয়েছে। যেহেতু এটা বেদের শেষ অংশ, সেই জন্য এটাকে বলা হয় বেদান্ত। এবার বেদান্তের সঙ্গে আমরা গুলিয়ে ফেলি কি বেদাঙ্গ। বেদাঙ্গ আর বেদান্তের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বেদাঙ্গ কথার অর্থ হচ্ছে বেদ পাঠের নিয়ম, আর বেদান্ত মানে বেদের শেষ অংশ উপনিবেশ পড়া হচ্ছে। দুটো যেন গুলিয়ে না যায়। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল? আমরা কম বেশি প্রত্যেকে জানি, ভারতের বাইরে প্রথম বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল সম্রাট অশোকের সময়। সম্রাট অশোকা বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন শ্রীলঙ্কায়। তিনি তার যে পুত্র, একজন পুত্র ছিল মহেন্দ্র, আর একজন যে কন্যা ছিল তার নাম ছিল সংঘমিত্রা। তো এই দুজনকে তিনি পাঠিয়েছিলেন শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য, যেখান থেকে শ্রীলঙ্কাতে পালি ভাষায় দুটো বই রচনা করা হয়েছিল, যেটা হচ্ছে দীপবংশ এবং মহাবংশ। এই বই দুটো সম্পর্কে আমরা হয়তো জানি। এই দীপবংশ এবং মহাবংশ বই থেকে আমরা সম্রাট অশোকের পূর্ব জন্মের কথা জানতে পারি, যেখানে অশোককে অনেক জায়গায় ভেরি ঘোষকে ধম্ম ঘোষে পরিণত করা, এছাড়া অশোককে চণ্ডাশোককে আমাদের হচ্ছে চণ্ডাশোককে যে ধর্মাশোকে পরিণত করা, সমস্ত কিছু কিন্তু এক্সপ্লেন করা রয়েছে। পরবর্তী প্রশ্ন, হর্ষচরিত কার লেখা? প্রত্যেকেই আমরা জানি হর্ষচরিত হচ্ছে হর্ষবর্ধনের যে সভাকবি বাণভট্ট, তার লেখা বই হচ্ছে হর্ষচরিত, যেখান থেকে আমরা হর্ষবর্ধনের জীবনী সম্পর্কে জানতে পারি। এবং এখানে আমরা জানতে পারি হর্ষবর্ধনের সাথে যে দ্বিতীয় পুলকেশী টু, তার যে চালুক্য সম্রাট ছিল, তার যুদ্ধ হয়েছিল, যার যুদ্ধের ফলাফল সম্পর্কে নিশ্চিত কোনো রকমের তথ্য পাওয়া যায়নি। ওকে, প্রিয়দর্শী কার ছদ্মনাম? দেখো আমরা প্রত্যেকেই জানি প্রিয়দর্শী হচ্ছে অশোকের ছদ্মনাম। অশোক তার যে বিখ্যাত মাস্কি লেখো, তো মাস্কি লেখোতে নিজেকে ডিক্লেয়ার করেছেন দেবনাং প্রিয় প্রিয়দর্শী, যে দেবতার প্রিয় রাজা, দেবনাং প্রিয় প্রিয়দর্শী বা প্রিয়দর্শী রাজা হিসেবে নিজেকে ডিক্লেয়ার করেছেন। সেই কারণে অশোককে বলা হয় প্রিয়দর্শী রাজা বা তার ছদ্মনাম প্রিয়দর্শী। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? কৌলিন্য প্রথা কে চালু করে? প্রত্যেকেই জানি যে বাংলায় যে সেন বংশের রাজা বল্লাল সেন, তিনি কৌলিন্য প্রথা চালু করেছেন। কৌলিন্য ব্যাপারটা হচ্ছে কুলীন কথাটা থেকে এসছে। কুলীন ব্যাপারটা হচ্ছে যেসব বংশের যেসব মানে ব্রাহ্মণরা রয়েছে, তারা তাদের যেসব মানে যে ফ্যামিলি মেম্বাররা রয়েছে, তারা যদি কখনো অন্য কোনো মানে জাতে বা অন্য কোনো ধর্মে বিবাহ মানে অন্য কোনো গোষ্ঠীতে যদি বিবাহ না করে থাকে, সেই ফ্যামিলিকে বলা হয় কুলীন। অর্থাৎ তাদের যে রক্ত সেটা হচ্ছে বিশুদ্ধ হিসেবে কনসিডার করা হয়। তো কৌলিন্য প্রথা সেই সময় যারা কুলীন ছিল, তাদেরকে বলা হতো সমাজে তারা উচ্চ শ্রেণীর বা ভালো রক্ত সম্পন্ন। ওকে, কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? এই প্রশ্নটা আমি বারবার বলে থাকি, ইট ইজ দ্য ইনসাল্ট অফ সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়, যেটা সমুদ্রগুপ্তকে খুব বড় এক ধরনের অপমান। কারণ নেপোলিয়ন সেই মানে কোনো রকমের কম্পেয়ারের মধ্যে থাকে না, কারণ নেপোলিয়ন কখনোই গ্রেট ছিলেন না, কারণ তিনি সারা জীবন মিথ্যে কথা বলেছেন এবং তিনি সারা জীবন হেরেই গিয়েছেন। তো সেক্ষেত্রে নেপোলিয়নের সাথে সমুদ্রগুপ্তের কম্পেয়ার করাটা নিতান্তই বোকামির প্রশ্ন। কিন্তু যেহেতু আমাদের বইতে রয়েছে, আমাদের পড়তে হবে যে ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? দেখো নবরত্নের জন্য বিখ্যাত ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে আমরা বিক্রমাদিত্য বলে থাকি। তো বিক্রমাদিত্য তার সভায় যে নবরত্ন 9 জন পণ্ডিত বা জেমস ছিলেন, যাদেরকে নবরত্ন বলা হতো। এই নবরত্নের সভা বসতো দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে দ্বিতীয় ক্যাপিটাল, সেটা ছিল উজ্জয়িনী। তো সেই উজ্জয়িনীতে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত নবরত্নের সভা বসাতেন। যে নবরত্নের মধ্যে গুরুত্বপূর্ণ আমাদের মহাকবি কালিদাস, শূদ্রক, এরা সব এখানে প্রেজেন্ট ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবরত্নের জন্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য গুরুত্বপূর্ণ ছিলেন। কাশ্মীরের ইতিহাস নিয়ে লিখিত বইয়ের নাম কি? প্রত্যেকেই জানি কাশ্মীরের ইতিহাস নিয়ে বই হচ্ছে কলহনের লেখা বই রাজতরঙ্গিনী, যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি, বহু তথ্য পাই কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এখানে জানতে পারি যে সম্রাট অশোকা তিনি আমাদের কাশ্মীর দখল করেছিলেন, এবং বহু ধরনের তথ্য আমরা পেয়ে থাকি। যে শ্রীনগর ফাউন্ডেশন, ঠিক আছে, সমস্ত কিছু অশোকের সময় হয়েছিল, বহু তথ্য আমরা কলহনের লেখা রাজতরঙ্গিনী থেকে পাই, যেটাকে প্রকৃত অর্থে হিস্ট্রির বুক বলা হয়ে থাকে, একমাত্র বই যেটাকে প্রকৃত ইতিহাসের বই হিসাবে ঐতিহাসিকরা কনসিডার করে থাকে। পরবর্তী প্রশ্ন, কনিষ্কের রাজধানী কি? কনিষ্কের রাজধানী পুরুষপুর বা পেশোয়ার, যেটা গুরুত্বপূর্ণ, যেটা কনিষ্ক 78 খ্রিস্টাব্দে যিনি সিংহাসন আরোহণ করেছিলেন, সেটা ছিল কনিষ্কের রাজধানী বা ক্যাপিটাল। পরবর্তী প্রশ্ন কি বলেছে?
মহারাজাধিরাজ উপাধি কার? দেখো, মহারাজাধিরাজ উপাধির পরিবর্তে প্রথমে আগে জানতে হবে মহারাজা উপাধি কারা গ্রহণ করত। দেখো, যারা গুপ্ত সম্রাট ছিলেন, গুপ্ত সম্রাটের মধ্যে প্রথম সম্রাট ছিলেন শ্রীগুপ্ত এবং দ্বিতীয় সম্রাট ছিলেন তার পুত্র ঘটোৎকচ গুপ্ত। তো এই ঘটোৎকচ গুপ্ত, শ্রীগুপ্ত এরা মহারাজা উপাধি গ্রহণ করেছিলেন এবং এর পরে তার যে পুত্র চন্দ্রগুপ্ত ওয়ান, ঘটোৎকচ গুপ্তের যে পুত্র চন্দ্রগুপ্ত ওয়ান, তিনি প্রথম মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন। এরপরে চন্দ্রগুপ্তের যে পুত্র সমুদ্রগুপ্ত এবং তারপরে চন্দ্রগুপ্ত টু মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এরা প্রত্যেকেই মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করে। তো মহারাজাধিরাজ উপাধি এটা বেসিক্যালি গুপ্ত রাজাদের একটা উপাধি ছিল। তো তার মধ্যে অ্যাকর্ডিং টু অপশন সমুদ্রগুপ্ত এখানে হবে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এখানে হবে না। কেন হবে না? কারণ দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে পরবর্তীকালে মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন, এই নিয়ে অনেক মত পার্থক্য আছে। কারণ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন বৈষ্ণব ধর্মে এবং তার উপাধির মধ্যে পরম ভাগবতটা খুব ফেমাস। ঠিক আছে, পরম ভাগবত এবং বিক্রমাদিত্য ভীষণ ফেমাস। কিন্তু মহারাজাধিরাজ উপাধির মধ্যে দুটো অপশন অ্যাকিউরেট, সেটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্ত। বোঝা গেল? পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের কীর্তি কোথায় লেখা আছে? যেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, যেটা এলাহাবাদ স্তম্ভলিখি, এটা হরিসেন রচনা করেছিলেন, যেটা সমুদ্রগুপ্তের যে কৃতিত্ব সেই সম্পর্কে বলা হয়েছে। শকাব্দের প্রবর্তক কে? একটু আগেই বলছিলাম শকাব্দ প্রবর্তক করেছিলেন কুষাণ সম্রাট কনিষ্ক 78 খ্রিস্টাব্দে। তিনি সিংহাসনে বসে তার যে সিংহাসন আরোহণ সেটাকে স্মরণীয় করার জন্য তিনি শকাব্দের প্রচলন করেন, যেটা বর্তমানে ভারতবর্ষের বা ভারতের জাতীয় ক্যালেন্ডার হিসেবে কনসিডার করা হয়ে থাকে। ওকে। হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার রাজা ছিলেন গৌড় রাজ শশাঙ্ক, যাকে হচ্ছে গৌড় ভুজঙ্গ বা গৌড়াধিপতি বলা হয়ে থাকে। তো হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কের একটা চিরশত্রুতা ছিল, যেটা সম্পর্কে আমরা হয়তো জানি, আবার হয়তো জানি না। কারণ হর্ষবর্ধনের যে কন্যা মানে হর্ষবর্ধনের যে বোন ছিল রাজশ্রী, তো রাজশ্রীকে যে অপহরণ করা এবং তার যে পুত্র মানে তার যে হাজবেন্ড তাকে মারার পেছনে শশাঙ্ক এবং মানে শশাঙ্ক এর পেছনে ছিলেন। সেই কারণে শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের একটা চিরশত্রুতা ছিল। তো সেই কারণে হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কের একটা কলিশন সবসময়, ঝগড়া সবসময় চলেছে। শশাঙ্কের মৃত্যুর পরে তার পুত্র যে মানব ছিল তাকে পরাজিত করার জন্য হর্ষবর্ধন এবং কামরূপ রাজ ভাস্কর বর্মন একসাথে গৌড় আক্রমণ করে দখল করে, কিন্তু জীবিত অবস্থায় তিনি কখনো শশাঙ্ককে পরাজিত করতে পারেননি। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।